নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0 আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিক ও রক্তনিশি। ইতিপূর্বে গল্পের প্রথম খণ্ড হয়তো শুনে থাকবেন। প্রথম খণ্ডের নাম তারানাথ তান্ত্রিক ও রায়পুরের আতঙ্ক। যদি প্রথম খণ্ডটি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে আগে সেটা শুনবেন। তারানাথ তান্ত্রিক বর্তমানের বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। হ্যাঁ, এই চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেও পরবর্তীকালে এই নামের যশ আরও বাড়িয়ে তোলে ওনার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পের লেখক প্রতীক মণ্ডল বিভূতিভূষণের সৃষ্ট সেই তারানাথ তান্ত্রিককেই ওনার গল্পে নামিয়ে এনেছেন। চলুন তবে শুরু করা যাক গল্পের অন্তিম খণ্ড, তারানাথ তান্ত্রিক ও রক্তনিশি। গতকাল এক গোয়ালার গরু হারিয়ে যায়। তাকে খুঁজতেই গোয়ালা সারা রাত জঙ্গলে ছিল, বাড়ি ফেরেনি। সকাল হতেই লোকজন তাকে খুঁজতে গিয়ে ওই জঙ্গলেই খুঁজে পায় তার সেই বিভৎস বিবর্ণ মৃতদেহটিকে। এই মৃতদেহটির শরীরও ছিল সম্পূর্ণ রক্তহীন, কাগজের মতো সাদা। গল্প বলতে বলতে তারানাথ হঠাৎ গল্প থামিয়ে উঠে পড়ল। তারানাথকে উঠতে দেখে বিভূতি বলে উঠল, কি হলো ঠাকুরমশাই, আপনি উঠলেন কেন? আসলে অনেকক্ষণ হয়ে গেল তো, সেই কখন চারিমাকে চা করতে বলেছি। এত দেরি তো হবার কথা নয়। যাই গিয়ে একটু দেখি কি হলো আবার। এ কথা বলতে বলতে তারানাথ এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই চারি একটা ছোট্ট স্টিলের থালায় 3 কাপ চা নিয়ে দরজার সামনে এসে হাজির। চারি ভারী হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে, বয়স বড় জোর 14 কি 15 হবে। বাবার মতোই উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, পিঠ ভর্তি ঘন কালো লম্বা চুল যেন সুন্দর মুখখানার পিছনে কালো চাল চিত্র তৈরি করেছে। বড় বড় ডাগর ডাগর দুটি চোখের সরল চাহনি দেখলেই মন মায়ায় জড়িয়ে যায়। ওই তো আমাদের চারিমা এসে গেছে। আপনার মেয়েটি বড় সুন্দর ঠাকুরমশাই, ঠিক যেন মাসামা ছোট্ট মেয়েটি হয়ে আপনার ঘরে এসেছে। আমারও তাই মনে হয় ভাই। মা আমার বড়ই লক্ষ্মী। ওকে পরের ঘরে পাঠিয়ে কি করে যে থাকবো তাই এখন ভাবি। চারি খুবই ছেলে মানুষ, এখনই ওকে পরের ঘরে পাঠাবার চিন্তা করছেন কেন? বরং যে গল্পটা বলছিলেন সেটাই বলুন। মৃতদেহটা দেখবার পর জমিদার পবন প্রসাদ কি করলেন? গরম চায়ে চুমুক দিতে দিতে আবারও গল্প শুরু করল ঠাকুর মশাই। যে গোয়ালাটির গরু হারিয়ে গিয়েছিল সে ছিল জমিদার বাড়ির খুব কাছের লোকজনদের মধ্যে একজন। তার গরুর দুধ খেয়েই জমিদার বাড়ির সব ছেলে মেয়েরা বড় হয়েছে। বিশেষ করে ছোট কুমার শিবপ্রসাদকে ওই গোয়ালা নকুল ঘোষ এবং তার স্ত্রী নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসত। তাই নকুল দাদার এইরকম মর্মান্তিক মৃত্যুর খবরে শিবপ্রসাদ সব কাজ ফেলে ছুটে গেল। 10টা গ্রামের মাতব্বর লোকেদের নিয়ে সেই দিনই সন্ধ্যায় এক আলোচনা সভা ডাকা হলো। সবাইকে সেই সভায় থাকার জন্য অনুরোধ করেছিল শিবপ্রসাদ, কিন্তু প্রচন্ড মাথা ধরেছে বলে বড় কুমার সারাদিন ঘর থেকেই বের হলেন না। শুরু হলো সভা। সভায় উপস্থিত সবাই হাত জোড় করে কেঁদে বলল, জমিদার বাবু, আপনি আমাদের পিতার মতো,
একদিন বুক দিয়ে আগলে রেখেছেন, আমাদের সুখ দুঃখে সবসময় পাশে থেকেছেন। এখন এই সর্বনাশা রাক্ষসের হাতে আমাদের বাঁচান জমিদার বাবু, আমাদের বাঁচান। তা না হলে আমরা আপনার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হব। এতদিনের বাপ দাদার ভিটে ছেড়ে চলে যেতে কার ভালো লাগে হুজুর? প্রতি অমাবস্যায় এইভাবে আমাদের মধ্যে কেউ না কেউ যদি এই রাক্ষসের বলি হতে থাকে, তাহলে তো এই গ্রাম একদিন শ্মশান হয়ে যাবে। এই চুপ করো, সবাই চুপ করো। তোমরা কি কেউ সেই রাক্ষসটারে দেখেছো? সবাই এক বাক্যে বলে উঠল, না, তারা তাকে চোখে দেখেনি। তবে মৃতদেহটিকে বাড়িতে বয়ে নিয়ে আসবার সময় একটা ভীষণ বিকট দুর্গন্ধ তাদের নাকে এসে লেগেছিল। গন্ধটা এতই বিকট আর বিশ্রী যে বমি করে ফেলেছিল কেউ কেউ। কথাগুলো শোনা মাত্র চমকে উঠলেন পবন প্রসাদ, কারণ গত রাত্রে তিনি নিজেও সেই দুর্গন্ধের সাক্ষী হয়েছেন। একবার ছোট ছেলে শিবকুমারের দিকে তাকালেন। শিবকুমার ফিসফিস করে তার বাবার কানে কানে বলল, আগের বারে যেদিন ঠিক এইরকমই একটি অপমৃত্যুর ঘটনা ঘটেছিল, সেদিনও বাড়ির মেয়েরা ছাদে গিয়ে দুর্গন্ধটা পেয়েছে, আর গত রাতে তো আমরা সবাই পেয়েছি। এক অজানা আশঙ্কায় মুখখানা শুকিয়ে গেল পবন প্রসাদের। তবে কি তারই বাড়ির মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্য? এই সময় প্রজাদের মধ্যে আবার গুঞ্জন উঠল। একজন প্রজা উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, আগে পেন নাম হই হুজুর, যদি অপরাধ না নেন তো একটা কথা কই। বুকটা কেঁপে উঠল পবন প্রসাদের। কি বলতে চাই ওরা? ওরা কি কিছু সন্দেহ করেছে নাকি? প্রজাটি ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, হুজুর, বড় কুমার বাহাদুর বাড়ি ফেরার পর থেকে এই সব অঘটন ঘটতে শুরু করেছে। অন্য প্রজারাও সমস্বরে বলে উঠল, হ্যাঁ, ঠিক বলেছে হুজুর, আমরা ওই ব্যাপারটা লক্ষ্য করেছি, কিন্তু ভয়ে এতদিন বলতে পারিনি। আপনি হুজুর দয়াময়, আমাদের পিতার অধিক, আপনাকে তাই মন খুলে কথাগুলো বললাম। আমাদেরকে অসহায় সন্তান জ্ঞানে ক্ষমা করবেন হুজুর। মৃত্যু ভয়ে বাধ্য হয়ে আমরা আমাদের প্রিয় বড় কুমারের নাম করেছি হুজুর। এরই মধ্যে আরেক প্রজা দাঁড়িয়ে উঠে বলল, আগে হুজুর, আমাদের মনে হয় বিদেশ থেকে কোনো দত্তি দানও আমাদের বড় কুমারের উপর ভর করিছে। আপনি ভালো একটা গুণিনে নি ওনারে ঝাড়ফুঁক করান। ভালো গুণিনীর পাল্লায় পড়লি না যত বড় দরের ভূত হোক বাপ করি পালাবে। সেদিন অনেক রাতে সভা ভঙ্গ হলো। জমিদার বাবু নকুল ঘোষের পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তার সৎকারের সমস্ত খরচ পাঠিয়ে দিলেন শিবপ্রসাদের হাত দিয়ে। তারপর নিজের ঘরে এসে স্ত্রীর সঙ্গে গোপন আলোচনায় বসলেন। এদিকে শ্মশান থেকে ফিরতে শিবপ্রসাদের বেশ বেলা হয়ে গেল। তার সঙ্গে পরিবারের আরো কয়েকজন ছেলে গিয়েছিল। তারা সবাই আড়াল থেকে শুনে এসেছে 10 গ্রামের লোকজন অনন্ত প্রসাদের বউকেই ডাইনি বলে সন্দেহ করছে। এ কথা তারা পবন প্রসাদকে খুলে বলল। তখন সেখানে বাড়ির গিন্নিমাও বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ সন্দেহ আমারও আগে হয়েছে, কিন্তু সাহস করে বলতে পারিনি। আমারও মনে হয় ওই নতুন বউ ডাইনি। কখনো বাইরে বের হয় না, কারো সঙ্গে কথা বলে না, সারা দিন ঘরের মধ্যে ঢুকে ও করে কি? গুণিন আনা হোক, সরাসরি ওই মেয়েকেই ঝাড়ফুঁক করুক সেই গুণিন।
সত্যি যদি ডাইনি বলে বোঝা যায় তাহলে সেই মুহূর্তেই ওকে দূর করে দেব বাড়ি থেকে। পবন প্রসাদও বিচার করে দেখলেন সারা এস্টেটের প্রজারা 7 পুরুষের ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার থেকে ওই অলক্ষণে মেম বউকেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তারা বর্ধমানের সবচেয়ে নামকরা গুণিন চরণকে ডেকে আনলেন। চরণ গুণিনের নাম শোনেনি এমন লোক নেই বর্ধমানে। কিন্তু বড় কুমার সে গুণিনকে ভেতর বাড়িতে ঢুকতেই দিলেন না। বললেন, তোমরা চাইলে আমি আমার বউ সারাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ও শিক্ষিত মেয়ে, ওকে এভাবে অপমান করা আমি সহ্য করব না কিন্তু কিছুতেই। এদিকে পবন প্রসাদ পড়লেন ভীষণ বিপদে। নিজের বড় ছেলেকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারছেন না, আবার গায়ের লোকেদের সমস্ত কথা একদম গায়ে উড়িয়েও দিতে পারছেন না। শেষ পর্যন্ত শিবকুমার এসে এই সমস্যার সমাধান করে দিয়ে বললেন, দাদা বৌদিন হয় কিছুদিন আমার শিলিগুড়ির টি এস্টেটে গিয়ে থাকুক। সেখানে বড় বাংলো পড়ে আছে। বছরখানেক পর পরিস্থিতি শান্ত হলে তখন না হয় দেশের বাড়ি ফিরবেন। তা না হলে উত্তেজিত প্রজারা কখন কি করে বসে তার ঠিক নেই। ছোট কুমারের বলা এই কথাগুলো পবন প্রসাদের খুব মনের মতো হলো। তিনি অনন্তকে ডেকে বুঝিয়ে বললেন, তুমি কিছুদিন শিলিগুড়ির চা বাগানে গিয়ে থাকো, পাহাড়ের কোনো মনোরম জায়গায়। তোমাদের দুজনেরই মনে হয় খুব ভালো লাগবে। তবে সে কথা বড় কুমারের প্রথমটাই মনে ধরল না। সে বাবার সিদ্ধান্ত নাকচ করল। না, আমি যাব না। ওখানে গেলে আখেরে তোমারই লাভ বাবা। এখানে এসে প্রজাদের ভয়ে বদ্ধ ঘরে বসে থাকার চেয়ে ওখানে খোলা বাতাসে একটু শ্বাস নিতে পারলে ভালো লাগবে বই কি। কি হবে নিয়ে? শুধু কি তাই, সেখানে কত মানুষ, গেলি মন ভালো হয়ে যাবে। এবার এই কথাটা শুনে অনন্তর চোখে যেন কিসের এক উত্তেজনা খেলে গেল। তারপর নিজের থেকেই যেতে রাজিও হয়ে গেল সে। গল্প বলতে বলতে হঠাৎই থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তোমরা কেউ চা বাগান দেখেছো কখনো? গিয়েছো সেখানকার সাহেবদের বাংলোয় কিংবা কুলি কামিনদের বস্তিতে? বিভূতি আর কিশোরী দুজনেই মাথা নাড়িয়ে না জানালো। দুজনেই ছাপোষা কেরানি। বিভূতি অফিসের ফাঁকে 2-4টে গল্প উপন্যাস লিখে সামান্য কিছু বাড়তি টাকা উপার্জন করে। সংসার চালিয়ে তাই বেড়াতে যাওয়ার বিলাসিতাটা আর ঠিক হয়ে ওঠে না। অগত্যা কলকাতার বাইরে ওরা কেউই যায়নি। কিশোরী বলল, না ঠাকুরমশাই, একবার কোন আত্মীয় বাড়ি যাবার পথে ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দূরে চা বাগান দেখেছিলাম। সেও কোন ছোটবেলায়, মনেই নেই। আমি গিয়েছি। পাহাড়ের গায়ে সমতল ভূমি তৈরি করে সেখানে কিছুটা ঢাল রেখে চা বাগান তৈরি করেছিল সাহেবেরা। একবার গাছ করতে পারলে 100 বছর পাতা তোলা যায়। পাতা তোলার কাজে মেয়েরা আর শিশুরা দক্ষ হয়। ওরা ওদের সরু সরু আঙুলের ডগা দিয়ে খুব সহজে অনেক পাতা তুলে ফেলতে পারে। তাই ওদের মেয়েরা কাজ করে বাগানে আর ছেলেরা কাজ করে কারখানায়। সার টিনের চালার ছোট ছোট ঘরে এরা থাকে। সেগুলোকেই বলে কুলি কামিনদের বস্তি। এদিকে রায়পুরের ছোট কুমার বাহাদুর তাদের সেই চা বাগানের কুলি কামিনদের বস্তির অনেক উন্নতি করেছিলেন। তাই বাগানের কুলি থেকে ম্যানেজার পর্যন্ত সবাই ছোট কুমারকে খুব মানত, ভালোও বাসত। সেই ছোট কুমার যখন একদিন তার দাদা আর বৌদিকে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে চা বাগানে পৌঁছে দিল আর সমস্ত কুলি কামিনদেরকে ডেকে বলে দিল যে এবার থেকে বড়বাবুই এই বাগানের সবকিছু দেখবে, তো এই সব শুনে চা বাগানের সবাই একেবারে আনন্দে মেতে উঠল।
সাদরে গ্রহণ করলো তাদের নতুন মালিককে। দাদা বৌদিকে নিয়ে যখন চা বাগানে পৌঁছে দিতে যাচ্ছিল, সেই দীর্ঘ পথে বৌদির সাথে শিবপ্রসাদের একটাও কথা হলো না। শিবপ্রসাদ ভাবল অবাঙালি বৌদি হয়তো পাড়াগার অল্প শিক্ষিত দেওরের সঙ্গে কথা বলতে চায় না, তাই সেও আর ঘাটালো না বিশেষ। দাদাকে দেখেও তার খুব একটা স্বাভাবিক লাগেনি। মাঝে মাঝে কেমন যেন ভীত সন্ত্রস্ত, উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি, কখনো আবার চোখে যেন কিসের সন্দেহ, মাঝে মাঝে আবার স্বাভাবিক আচরণও করছিল। অনন্তপ্রসাদ ভাইয়ের কাছ থেকে চা বাগানের ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল বটে, কিন্তু কিসে যেন বাঁধ ছিল। তাই শিবপ্রসাদ দাদাকে আশ্বস্ত করে বলেছিলেন, তুমি কেবল বাংলায় বসে থাকবে আর ম্যানেজার বাবু কিছু কাগজপত্র দিয়ে যাবেন, তাতে সই করবে। আপাতত এর বেশি কিচ্ছু করতে হবে না তোমায়। দাদাকে কাজ বুঝিয়ে দিয়ে শিবপ্রসাদ নিজের নতুন কেনা ফুলবাড়ি চা বাগানে চলে গেল। ওখানে সবকিছু গুছিয়ে উৎপাদন শুরু হয়ে গেলেই স্ত্রী পুত্রকে নিয়ে ফিরে আসবে, এরকমই পরিকল্পনা ছিল তার। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। কিছুদিন বেশ ভালোভাবেই কাটল। হঠাৎ একদিন চাপাই বাড়ি বাগানের খবর নেওয়ার জন্য শিবপ্রসাদ এসে কুলিদের মুখে যা শুনলেন, তাতে তার শরীরের সব লোম খাঁড়া হয়ে উঠল। কুলিরা বলল তাদের নাকি বড় দুঃসময় আগত হয়েছে। তাদের বস্তিতে নাকি অপদেবতার নজর পড়েছে। 15 দিনের মধ্যে দুটো অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সেখানে। একটা ঝোপের নিচে একজন কামিনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, আর তার সপ্তাহ খানেকের মধ্যেই একজন শিশু চা শ্রমিকের মৃতদেহ পাওয়া গিয়েছে একইভাবে একটা ঝোপের নিচে। তাদের দুজনেরই সমস্ত শরীরটা হয়ে গিয়েছিল একেবারে কাগজের মতো সাদা, তাতে কোনো রক্ত ছিল না। এই কথা শুনে শিবপ্রসাদের আর কিছু মাত্র সন্দেহ রইল না যে অনন্ত এবং তার মেম বউ এই অপমৃত্যুগুলির কারণ। হয় তাদের মধ্যে কোনো একজন, নয়তো উভয়েই এই সব পৈশাচিক হত্যাকাণ্ড করে চলেছে। আর নয়, এবার সমূলে বিনাশ করতে হবে সবকিছু। এই সময় তিনি খবর নিয়ে আরো জানলেন, যেদিন কামিনটা মারা গেছে সেদিনও নাকি ছিল অমাবস্যা। না না না, শিবপ্রসাদ আর এক মুহূর্তও দেরি করেনি। ছুটল বাংলোর উদ্দেশ্যে, যেখানে তার দাদাকে সে রেখে এসেছিল। খোলাখুলি দাদার সাথে এবার তাকে কথা বলতে হবে। কিন্তু বাংলোয় পৌঁছে দেখল দাদা বৌদি দুজনেই কেউ বাড়িতে নেই। বাংলো তালা বন্ধ। বাইরের বাগানে মালিটা গাছে জল দিচ্ছিল। তাকে জিজ্ঞেস করতে সে বলল, का जाने बाबू, मालिक को हम तो कभी भी आंखों से नहीं देखा। রোজ সকাল বিকেল এসে বাগানের কুয়ো থেকে জল তুলে গাছে দিয়ে চলে যায় সে। ম্যানেজার বাবুর তাই নির্দেশ আছে, তাই তার পক্ষে এত খবর রাখা সম্ভব নয়। এবার শিবপ্রসাদ এলো ম্যানেজার বাবুর কাছে। তিনিও শিবপ্রসাদকে দেখেই কামিন হত্যার ঘটনাটি বললেন। মেয়েটা বস্তিতেই থাকতো, কি করে যে এত দূরে বাগানে এসে খুন হলো তা বুঝতেই পারছি না। আর এইরকম বিভৎস মৃতদেহ আগে কখনো কোথাও দেখিনি বা শুনিনি। কি যে হলো কিছু বুঝতেই পারছি না স্যার। আপনি কিছু একটা করুন, না হলে এই অশান্তি বাড়তে বাড়তে কুলিরা হয়তো বন্ধ রাখতে পারে। সে তো বুঝলাম, কিন্তু আমার দাদা এসেছিলেন? না,
ঘটনার পরদিন থেকে তাকে আর দেখিনি। বাংলোর গেটে তালা, অনেক কাগজপত্র জমে আছে, সই হয়নি। এবার শিবপ্রসাদ পড়ল অকুল পাথারে। কোথায় যেতে পারে ওরা? আবার কি তবে বর্ধমানে ফিরে গেল নাকি? তৎক্ষণাৎ শিবপ্রসাদ টেলিগ্রাম পাঠালো বাড়িতে বাবার নামে। রাতের মধ্যেই উত্তর এলো, হ্যাঁ ওরা এখানে, সর্বনাশ হয়ে গেছে, তুমি শিগগিরই চলে এসো। সেই রাতেই প্লেন ধরে বাড়িতে ফিরল শিবপ্রসাদ। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সোজা বর্ধমানে নিজের বাড়িতে পৌঁছল সে। যখন পৌঁছলো বাড়িতে তখন সকাল হয়ে গিয়েছে। বাড়িতে ঢোকার আগেই দূর থেকে কান্নার শব্দটা পেল সে। শিবপ্রসাদের বুকটা ধক করে উঠল। কোন সর্বনাশের কথা লিখেছেন বাবা? তবে কি এবার পরিবারেরই কেউ খুন হয়ে গেল? দুরু দুরু বুকে গেট ঠেলে ভেতরে ঢুকতে না ঢুকতেই মা ছুটে এসে একেবারে আছাড় খেয়ে পড়ল শিবপ্রসাদের ওপর। শিবুরে, কি সর্বনাশ হয়ে গেল রে বাবা আমাদের। আমাদের আমাদের আদি আর নেই। কাল রাতে ডাকিনি তার সব রক্ত চুষে খেয়ে মেরে ফেলেছে তাকে। আদি ছিল শিবপ্রসাদের কাকার একমাত্র ছেলে আদিত্য প্রসাদ, বাড়ির সবার বড় আদরের। নিজেকে সামলে নিয়ে তাই শিবপ্রসাদ বলল, দাদারা কবে এসেছে? ওরাই সব কিছুর জন্য দায়ী। ওরা দুজন চাপাই বাড়ি বাগানেও একজনকে মেরে ফেলেছে। হাতকে উঠে পিছিয়ে গেলেন মা। ততক্ষণে পবন প্রসাদও এসে গিয়েছে। বাড়ির সবচেয়ে ছোট, সবার আদরের ছেলে ছিল আদিত্য প্রসাদ, তাই গভীর আঘাত পেয়েছে পবন প্রসাদও। ওর বাবা মারা যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেছিল ওরে, আমি কথা রাখতে পারলাম না। ওই রাক্ষসী আমার গোটা পরিবারকে শেষ করে দেবে। তুই এখনই ওদের দূর করে দে, তাড়িয়ে দে বাড়ি থেকে। কিন্তু সেটা যে আদেও সম্ভব নয় তা বুঝতে সবার আর সময় লাগলো না। তখনই স্টেটের পাইক পেয়াদাদের খবর দেওয়া হলো। লাঠি সোটা বর্ষা বল্লম তীর ধনুক সবকিছু নিয়ে সবাই চলল 3 তলায়। সেখানে গিয়ে সবাই দেখলো গেটে তালা দেওয়া। তালা দেওয়া তো কি হয়েছে, এখন সকলে মরিয়া, তাই তালা ভেঙে ঢোকা হলো। এবার দেখা গেল দরজাতেও তালা ঝুলছে। এ তালা মুহূর্তের মধ্যে ভেঙে ফেললো সকলে। কিন্তু ঘরে ঢুকে দেখা গেল কোথাও কেউ নেই। কেবল কড়ি কাঠ থেকে ঝুলতে থাকা 2টো চামচিকে খোলা দরজা দিয়ে হুশ করে বেরিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সারা দেশের কোণে কোণে সর্বোচ্চ লোক পাঠান বাবা, যেখান থেকে হোক বড় কোনো তান্ত্রিক গুণিন ধরে আনা চাই, না হলে ভীষণ ডাইনি আমাদের সব শেষ করে দেবে। বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না। সেই দিনই গুণিনের খোঁজে 10 জন লোক 10 দিকে বার হয়ে পড়ল। চারিমা, সন্দেশগুলো এবার দে মা। এতক্ষণ গল্প বলে যে হাঁপিয়ে গিয়েছে। যাই বাবা, এই তো আনছি। চারি ঘরে ঢুকল। বড় বড় সন্দেশ ছাড়াও বর্ধমানের সীতাভোগ ছিল তার হাতের থালায়। দেখেই সকলের মন এক মুহূর্তের জন্য একবার নেচে উঠলেও পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। কারণ তাদের মন তখন রায়পুরের বিপন্ন জমিদার বাড়িতে পড়ে। তাই অন্য প্রসঙ্গ যাতে না ওঠে সেই জন্য চটপট সন্দেশ মুখে দিয়ে চোখ বন্ধ করে চিবোতে চিবোতে বিভূতি বলল,
তারপর কি হলো ঠাকুরমশাই? আমার এক যজমানের মুখে ওরা আমার নাম শুনেছিল আগে, তাই জমিদারের তরফে দুজন লোক সকালে আমার বাড়ি এসে হাজির। তো ওদের মুখেই সবটা শুনলাম। মনে তো হচ্ছে বেশ জটিল ব্যাপার, কিছুদিন গিয়ে থাকতেও হতে পারে। ওরা তো চারি মায়ের হাতে টাকা দিয়ে বলল এটা অগ্রিম, কাজ হলে আরো অনেক বেশি টাকা পুরস্কার পাবেন। অগত্যা আর কি, বেরিয়ে পড়তে হবে আগামীকাল। ওরা বলেছে গাড়ি পাঠাবে। তা তোমরাও চলো নাকি? এই বয়সে আর একা একা যেতে ইচ্ছে করে না কোথাও। তোমরা গেলে ভালোও লাগবে, মনের জোরটাও পাবো। কি বলো? হঠাৎ ঠাকুরমশাইয়ের এই কথা শুনে দুইজনেই চমকে উঠল। তারা ভেবেছিল গল্প হয়তো এখনো অনেক দূর যাবে, কিন্তু তার আগে এভাবে অকস্মাৎ যবনিকা পতন কেউই আশা করেনি। কিশোরী তাই বলল, আমরাও যাব? ওনারা যদি কিছু মনে করেন? আরে না না, কিছু মনে করবে না ওরা। তাছাড়া আমি নিজেই ওদেরকে বলেছিলাম তোমাদের কথা। তোমরা তো এতদিন গল্প শুনেছ, এবার চাক্ষুষ প্রমাণ পাবে আমার কথার। তবে তোমরা যদি একান্তই যেতে না চাও, আমি কিন্তু জোর করব না। হাজার হোক বিপদ হওয়ার আশঙ্কা তো থেকেই যায় একটা। আসলে বয়সটা এখন বেড়েছে তো, একা যেতে ঠিক চাইছি না। এই বয়সে একা একা এত দূর যাব, তাই তোমাদেরকে প্রস্তাবটা দেওয়া। ঠাকুর মশাইয়ের অনুরোধ ওরা ফেলতে পারল না। মনে একটা ভয় কাজ করলেও সেসবকে উপেক্ষা করে পরদিন তিনজন একটা পক্ষীরাজের মতো সাদা গাড়িতে চেপে চলল রায়পুর জমিদার বাড়ির উদ্দেশ্যে। ওরা বাড়িতে ঢুকতেই একটা হিম শীতল হলকার মতো দমকা বাতাস বয়ে গেল তারানাথ ও কিশোরীদের ওপর দিয়ে। সারা বাড়িতে শোকের ছায়া। কোত্থেকে যেন একটা মহিলা কণ্ঠের চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। ওরা সরাসরি বৈঠকখানার ঘরে গিয়ে ঢুকল। দেখল ঘরের এক ধারে মেঝেতে কম্বলের আসন পেতে বসে আছেন ছোট কুমার শিবপ্রসাদ, তার গলায় কাছা। বড় দেরি করে ফেললেন ঠাকুরমশাই, বাবা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, এবার আমার আর আমার ছেলের পালা, দেখুন আপনি কি করতে পারেন। বলেই ছোট কুমার হাউ হাউ করে কাঁদতে লাগলেন। দয়া করে আমার ছেলেটাকে অন্তত বাঁচান ঠাকুরমশাই, না হলে এত বড় বংশে কেউ আর বাতি জ্বালাবার থাকবে না। তারানাথ ছোট কুমারকে সান্ত্বনা দিয়ে বলল, গতকাল আপনি যখন এসেছিলেন তখন আপনার মুখ দেখে দুশ্চিন্তার আভাস পেয়েছিলাম। গতকাল চলে এলে হয়তো এটাও এড়ানো যেত। তবে ভাববেন না, শ্যামামাকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। আপনি আপাতত ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। এই যে এরা হলো আমার দুই বন্ধু, ওরা এসেছে আমাকে সাহায্য করার জন্য। ওরা আমার সাথেই থাকবে। আচ্ছা ঠাকুরমশাই। এই কে আছিস? ওনাদের জিনিসপত্র ঘরে রেখে আয়। জি আজ্ঞে হুজুর। আমার কিছু কথা বলার আছে। বলুন, তবে আমি আর কষ্টের কোনো কথা শুনতে চাই না। আমাকে একটু আশার আলো দেখান দয়া করে, না হলে যে প্রাণে বাঁচব না কেউ। গতকাল আপনাদের বাড়িতে একটা মৃত্যু ঘটে গিয়েছে। কাল যদিও অমাবস্যা ছিল না, সুতরাং এই পিশাচ বা পিশাচিনী আক্রমণ কখন ঘটাবে বোঝা মুশকিল। তাই আমি চাইছি আজ রাত থেকেই যজ্ঞে বসতে।
পিশাচ নিধন অখণ্ড মহাযজ্ঞ চলবে কিন্তু টানা 3 দিন, আর 3 দিন পর অমাবস্যা, সেই দিনই হবে পূর্ণাহুতি। তো আমাদের কি করতে হবে? আমার কিছু জিনিসপত্র লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো আনলে ভালো হয়। কি আনতে হবে বলুন? আমি গতকাল রাতেই একটা তালিকা তৈরি করে রেখেছি। বিভূতি। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন। আমার ঝোলা থেকে ওই তালিকাটা আমায় দাও তো। ঝোলার ভেতর হাত ঢুকিয়ে সেখান থেকে একটা লম্বা কাগজের তালিকা বার করে আনলো বিভূতি। সেটা নিয়ে তারানাথ বলল, এই যে এইগুলো। তখনই গাড়ি নিয়ে লোক চলে গেল মুর্শিদাবাদের বড় বাজারে। যারা গিয়েছিল তাদের বেশ রাত হলো ফিরতে, আর ফিরতে গিয়েই ঘটল মহা বিপত্তি। রাতে তারানাথ, বিভূতি এবং কিশোরী এক ঘরে শুয়েছিল। এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। বিভূতি আর কিশোরী এক প্রকার ভয়ে কেঁপে উঠল। ওপার থেকে শোনা গেল শিবপ্রসাদের গলা, ঠাকুর মশাই, দরজা খুলুন, ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেছে। তারানাথ গিয়ে তৎক্ষণাৎ দরজাটা খুলে দিল। শিবপ্রসাদ ঘরে ঢুকে উত্তেজিতভাবে বলল, ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। যারা আপনার বলা জিনিসপত্র কিনতে গিয়েছিল তাদের গাড়ি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। কেউই বাঁচতে পারেনি। যজ্ঞের সমস্ত জিনিস তছনছ হয়ে গেছে। তার চেয়ে অদ্ভুত ব্যাপার, তাদের কারো শরীরে কোনো রক্তের চিহ্ন মাত্র নেই, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এখন কি করা উচিত ঠাকুর মশাই? আমার যে বড় ভয় করছে। আমাদের আর দেরি করা ঠিক হবে না, আসুন আমার সঙ্গে। অগত্যা বাড়িতে যা ঘি আর পাটকাঠি মজুদ ছিল তাই দিয়েই ইটের বৃহৎ যজ্ঞকুণ্ড সাজিয়ে যজ্ঞে বসল তারানাথ। আমার মৃগ চর্মের আসনটা দাও। কথা বলে পাশের ঘরে চলে গেল। একটু পরে যখন ফিরে এলো তখন পরনে ব্যাঘ্র চর্ম, গলায় রুদ্রাক্ষের মালা। আর কিছু করতে হবে ঠাকুর মশাই? আমি বাইরেটা দেখছি, তোমরা যজ্ঞ শুরু করো। কুমার বাহাদুর, আপনি আসুন, এখন এই ঘরে বেশি কারোর থাকা ঠিক হবে না। কথা বলে তারা দুইজনেই বেরিয়ে গেল ঘর থেকে। ভেতর থেকে মন্ত্র পাঠ করে আগুনে ঘৃত দেওয়ার শব্দ শোনা যেতে লাগলো। এমন সময় উঠল প্রচন্ড ঝড়। এত প্রবল সেই ঝড়ের তেজ যে মনে হলো যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। যজ্ঞের আগুন বারবার নিভে যাচ্ছে, আবারও মন্ত্র পড়ে ঘৃতাহুতি দিতেই জ্বলে উঠছে দাও দাও করে। এভাবে চলল সমস্ত রাত। ভোরের দিকে ঝড়ের তেজ যেন একটু কমল। বিভূতি ভিতরেই বসেছিল। সে ভাবল প্রতিপক্ষ বোধহয় কিছুটা জব্দ হয়ে পড়েছে। এমন সময় হঠাৎই কোথাও কিছু নেই, ওপর থেকে ধপ করে রক্ত মাখা কালচে রঙের কি একটা বস্তু এসে পড়ল সরাসরি হোম কুণ্ডের ওপর। চারিদিক গুলিয়ে উঠল পচা মাংসের তীব্র বিকট গন্ধে। বাইরে থেকে হঠাৎ শিবপ্রসাদ অন্দরমহলের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ঠাকুর মশাই, এই সেই বিকট দুর্গন্ধ কোত্থেকে আসছে? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আপাতত সবকিছুই ঠিকঠাক এগোচ্ছে। বোঝা গেল যজ্ঞ নির্ভুল পথে এগিয়ে চলেছে। এবার ঠাকুর মশাই কুণ্ড থেকে একটা নিভন্ত কাঠি তুলে নিয়ে আবারও সবকিছু পরিষ্কার করিয়ে সেই আগুনেই নতুন করে জ্বালিয়ে তুললেন যজ্ঞকুণ্ড। তারপর কুণ্ডের চারিদিকে রক্তচন্দন আর টকটকে লাল সিঁদুর দিয়ে গণ্ডি কেটে দিলেন ভালোভাবে। বিভূতির চারপাশেও তাই করলেন। এভাবে একটু একটু করে এগোতে থাকলো যজ্ঞের কাজ।
একটা সময় সকাল হয়ে গেল। পরদিনটা কাটল ক্রমাগত মন্ত্রোচ্চারণ আর ঘৃতাহুতির মধ্যে দিয়ে। এভাবে গোটা দিন কাটার পর সন্ধ্যের সময় থেকে মনে হলো দলে দলে বিষাক্ত সাপ ফনা তুলে এসে দাঁড়িয়েছে বিভূতির চারপাশে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে তারা যেন এই ছোবল মারল। ওদিকে বিভূতিও মা কালীর নাম জপতে আরম্ভ করেছে। কিছু না খেয়ে থাকার দরুন একটু অসুস্থ হয়ে পড়েছে এই যা, তবু ঘর ছেড়ে সে কোথাও নড়েনি। যাই হয়ে যাক না কেন, তারা কিছুতেই ঠাকুর মশাইয়ের সঙ্গ ছাড়বে না। যজ্ঞাহুতি দিতে দিতে গভীর রাত্রের দিকে সমস্ত সাপ চলে গেল। কুণ্ডের নৈরিত কোণে এসে দাঁড়ালো একটা কালো ছায়া। এবার তারানাথ মন্ত্রপাঠ অব্যাহত রেখে ছায়া মূর্তিকে প্রশ্ন করল, এ তুই কি চাস? আমি মুক্তি চাই। তুই কে? আমি এ বাড়ির বড় কুমার অনন্ত প্রসাদ। তোর শরীর কোথায়? নেই, শরীর নেই। 3 বছর আগে আমার মৃত্যু হয়েছে। আমি তার আত্মা। তাহলে বাড়িতে আর একজনের উপস্থিতি যে আমি টের পাচ্ছি, সে কে? সে আমার স্ত্রী। বলা ভালো আমি যার হুকুমের দাস। যজ্ঞের তৃতীয় দিন বলে বাড়ির সকলেই দরজার বাইরে এসে উপস্থিত হয়েছিল। হোমকুণ্ডের কিছুটা দূরেই বসেছিল সদ্য বিধবা গিন্নিমা, অনন্ত প্রসাদের গর্ভধারিণী। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। বাড়ির অন্যান্য বউ মেয়েরা এসে তাকে ধরে নিয়ে গেল অন্য জায়গায়। কি করে মৃত্যু ঘটল তোর? ওই মেয়েকে আমি পেয়েছিলাম সন্ধ্যের বাজারে। খাবার চুরির জন্য ওকে লোকজন মারধর করছিল। ঘরে তুলে আনি ওকে। তারপর রাতে মদ খেয়ে মদের নেশায় টলতে টলতে ওকে ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু সেই পিশাচিনী আমায় ছুঁতেও দিল না। তার বদলে ভালোবাসার খেলায় বলিয়ে বিয়ে করলো। তখনও জানতাম না যে ও আসলে ছিল এক পিশাচিনী। 200 বছর আগে মৃত্যু হয়েছিল ওর আর এক পিশাচের হাতে। আমাকে বিয়ে করে বাসর রাতেই সমস্ত শরীরের রক্ত শোষণ করে নিয়ে ও আমাকে পিশাচ বানিয়ে দিল। তারপর থেকে আমি ওর বন্দী। ওর ইচ্ছাতেই আমাকে সব কাজ করতে হয়। এখানে কেন এসেছিস? পেটের জ্বালায়। মানুষের টাটকা রক্ত না খেতে পেলে আমাদের ভীষণ কষ্ট হয়। মরি না, কিন্তু যন্ত্রণায় ছটফট করতে থাকি। তাই প্রতি 15 দিন অন্তর শিকার ধরি আমরা। যদি যথেষ্ট রক্ত না পাই তবে সময়ের আগেই আবার শিকার ধরি। তাছাড়া সেখানে আর থাকা যাচ্ছিল না। সবাই চিনে ফেলেছিল, সন্দেহ করছিল, সাবধান হয়ে গিয়েছিল খুব। তাই দেশটার জ্বালায় এখানে পালিয়ে এসেছি। এবার বোঝা গেল কেন চা বাগানে 15 দিনের মধ্যে দুটো খুন হয়েছিল। আসলে চা বাগানের কামিনদের স্বাস্থ্য খুবই খারাপ, তাই একজনের রক্তে পিশাচদের তেষ্টা মেটেনি। খুন করতে হয়েছিল আরো একটা শিশুকে। নিজের বাবাকে, ভাইকে খুন করে রক্ত পান করতে বাধল না তোর? বললাম না আমি ওর চাকর। ওর কথা মতো আমাকে চলতেই হবে অনন্তকাল ধরে।
আপনি আমাকে মুক্তি দিন, বা ওকে মেরে ফেলুন। আমার মতন সেও আপনার জালে বন্দী। আমি তোর মুক্তি দিতে পারি যদি তুই বলে দিস সেই শয়তানের হাত থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় কি, তবেই তোকে মুক্ত করতে পারি। ছায়ামূর্তি অনেকক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, দুটো বাদুড় আছে আমাদের ঘরের সিলিংয়ে, ওই দুটোকে জ্যান্ত আগুনে আহুতি দিতে হবে। তারপর ভগবানের কাছে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। ভগবান তুষ্ট হলে, দয়া করলে তবেই মুক্তি হবে আমাদের। ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ করেই সেই মূর্তির পিছনে আবির্ভাব হলো আর এক ছায়া মূর্তির। তারপর সে তার অদ্ভুত রকমের লম্বা হাত দিয়ে অনন্তের গলাটা চেপে ধরল, এক ধাক্কায় ভেঙে দিল গলার হাড়। দূর থেকে অনন্ত প্রসাদের চিৎকার শুনতে পাওয়া গেল। আর ঠিক তখনই একটা বিকট নারী কণ্ঠ হেসে ওঠে, তুই তুচ্ছ তান্ত্রিক হয়ে আমায় মারবি? তবে আয় তবে, তোর এই মন্ত্রের প্রভাব আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর তোর রক্ত খেয়ে আমি শান্তি পাবো। তারানাথ এবার আসন ছেড়ে উঠে পড়ল। আপনি কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? শুনলে না, আমি ওকে মারতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই যে সমস্ত মন্ত্রের প্রভাব শেষ হয়ে যাবে, তার আগে যে করেই হোক আমাদেরকে ওখানে পৌঁছতেই হবে। না ঠাকুর মশাই, আপনি একা যাবেন না। একা গেলে আপনার বিপদ ঘটবে। আপনার কিছু হলে আমরা কেউ প্রাণে বাঁচব না। তারপর গোটা গ্রাম তছনছ হয়ে যাবে। আরে কিন্তু কুমার বাহাদুর, আমরা দুজন আপনার সাথে যাব। ওই ঘরে যা হবে দুজনের ওপরই হবে। কুমার বাহাদুর, আপনি বাকিদের নিরাপদ স্থানে নিয়ে যান। অগত্যা তারানাথ তান্ত্রিক কোনো উপায় অন্তর না দেখে বলল, চলো তবে, কিন্তু সকলে আমার পেছনে থাকবে, মনে থাকে জানো। এরপর তারা ধীরে ধীরে এগিয়ে চলল সেই ঘরের দিকে। যত কাছে যাচ্ছে ততই হাওয়ার তেজ যেন বাড়ছে। সেই হাওয়ার সাথে পাল্লা দিয়ে এগোতে থাকলো ওরা। একটা সময় তারা পৌঁছালো সেই ঘরের কাছে। দরজাটা খুলতেই যাবে এমন সময় কিশোরী বলল, সেই পিশাচিনী যদি এই ঘরে এসে থাকে তাহলে যাওয়া তো বিপদ হবে ঠাকুরমশাই। না না, ভোর হচ্ছে, সুতরাং চিন্তা নেই। তার শক্তি কমে গিয়ে ওই বাদুড়ের দেহে স্থানান্তরিত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি চলো ভেতরে। এই বলে তারানাথ দরজাটা খুলে ভেতরে ঢুকল। আর ঘরের ভেতর ঢুকতেই অদ্ভুতভাবে প্রবল বেগে বইতে থাকা হাওয়াটা কোত্থেকে যেন হারিয়ে গেল। সকলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে একটা লণ্ঠন জ্বালল। লণ্ঠনের হলদেটে আলো ঘরের মধ্যে ছড়িয়ে পড়তেই দেখা গেল সেই বীভৎস বাদুড় দুটোকে। তারানাথকে দেখে একজন তীক্ষ্ণ শব্দে গর্জে উঠল, আর গর্জে উঠেই আক্রমণের উপক্রম করতেই যাবে এমন সময় এলো বিস্ফোরণের মতো একটা শব্দ। ঘরের চার দেওয়ালের মাঝে ধাক্কা খেয়ে শব্দটা যেন গমগমিয়ে উঠল। আর সেই শব্দের রেশ মিটতে না মিটতেই আবারও একটা শব্দ। এরপর মাটিতে লুটিয়ে পড়ল দুই বাদুড়ের দেহ। পিছন ফিরে দেখা গেল পিস্তল বাগিয়ে দাঁড়িয়েছে শিবপ্রসাদ। তার সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে। এদের দেহ থেকে প্রাণ কিন্তু চলে যায়নি, শুধু আহত হয়েছে মাত্র। ভোরবেলা শক্তি কমে যায় এদের। এখনই ওদেরকে ধরে নিয়ে হোমকুণ্ডের কাছে চলো। তবে সাবধান, দাঁতটা থেকে সাবধান, ওটা যেন গায়ে না লাগে।
কোনো রকমে বিশাল আকার বাদুর দুটোকে নিয়ে আসা হলো যে ঘরে যজ্ঞ হচ্ছিল সেইখানটায়। ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করলো। তারপর বাদুরগুলোর দেহ আগুনে জ্বালিয়ে দিল। কোনো এক মন্ত্র বলে তাদের দেহ দুটো নড়তে পর্যন্ত পারল না। তাদের মৃত্যু চিৎকারে কান পাতা তাই। তবে তারানাথ তার মধ্যেও মন্ত্র পড়ে চলেছে। এক সময় সে চিৎকার থেমে গেল। আগুন হলো নিভু নিভু। বিপদ কেটে গিয়েছে, ওরা আর নেই। এই দেখো। সকলে সেই বাদুরের ছাইয়ের পাশে এসে দাঁড়ালো। না, কোনো বাদুর নয়। উপস্থিত সকলে বিস্ফারিত নেত্রে দেখল সেখানে দুটো মানুষের কঙ্কাল পড়ে আছে। আমি আর পারছি না, শরীরটা কেমন ভেঙে পড়তে চাইছে। তারানাথ দেহের সমস্ত শক্তি ব্যবহার করে ফেলেছে এই শয়তান নিধন কার্যে। তাই কথাটা বলে মাটিতে লুটিয়ে পড়ল সে। কেউ কেউ ডাক্তার ডাকুন তাড়াতাড়ি। দুদিন পরের কথা। ঠাকুরমশাই এখন অনেকটাই সুস্থ। বিভূতি, কিশোরী এবং তারানাথ আজ বাড়ি ফিরবে। তাই শিবপ্রসাদের গাড়িতে উঠে বসল তিনজন। শিবপ্রসাদ বললেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার কাছে। না না, সেসবের দরকার নেই। বিপদ কেটেছে এটাই অনেক। যাও, শ্যামা মায়ের আরাধনা করো, বাড়িতে ধুমধাম করে পুজো দাও।